শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ইংরেজি গ্রামারের উপর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সেটা হলো ভয়েস চেঞ্জ। সেটা নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সাথে। আশা করছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো ভয়েস জিনিসটা কি সেটা আগে জানতে হবে। ভয়েসটা হলো একটা কথাকে সরাসরি বলা এবং সেটাকে ঘুরিয়ে বলা। যেমন আমরা যদি কান ধরি, কান কিন্তু সরাসরি এভাবে ধরা যায়, আবার যদি কান যদি আবার পিছন দিকে হাত দিয়ে ঘুরে ধরি সেটাও কিন্তু কান ধরা যায়। তার মানে একই কথা, কোনো চেঞ্জ হবে না, কিন্তু বলার ধরনটা একটু ভিন্ন হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল লিখি, যে এখানে যদি লিখি যে ওই সি এ বার্ড, এটা একটা সেন্টেন্স, মানে আমরা পাখি দেখি। এটার অর্থ হচ্ছে আমরা পাখি দেখি। এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ মোডে করি, এটা অবশ্যই অ্যাক্টিভে আছে। এখন এটাকে যদি প্যাসিভ করতে যাই তাহলে কি দেখা যাবে? প্যাসিভ করতে গেলে নর্মালি আগে অবজেক্ট ব্যবহার করতে হবে। সাধারণত ভার্বের পরেই অবজেক্টের অবস্থান থাকে। তো অবজেক্ট হিসেবে আমরা যদি এই ওয়ার্ডকে এখানে নিয়ে আসি, তাহলে এটা নিয়ে আসা হলো, এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এবং দেখতে পাবো অক্সিলারি ভার্ব না থাকলে সেটা দেখতে কোন টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী অ্যামেজার বা ওয়াজার ব্যবহার করতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই এখানে ইজ আমরা ব্যবহার করতে হবে, ইজ। তাহলে এই ওয়ার্ড ইজ, এবং প্যাসিভ ভয়েস করতে গেলে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। তাহলে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। এই সিন যদি আমরা এখানে দিয়ে দিই, এবং অবশ্যই দেখতে হবে সাবজেক্ট এর অবজেক্ট রূপ ব্যবহার করার আগে তার আগে একটা বাই ব্যবহার করতে হবে। সেই বাইটা আমরা এখানে ব্যবহার করে দিলাম, এবং এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটাকে ব্যবহার করতে হবে। উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস। সেই আসটা যদি এখানে লিখে দিই, লেখার পরে আমাদের প্যাসিভ ভয়েসটা কিন্তু হয়ে গেল। এখন এটার অর্থ যদি করি যে আমরা একটি পাখি দেখি, আর এখানে অর্থটা কী হবে? আমাদের দ্বারা একটি পাখি দেখা হয়। তাহলে অর্থের কোনো কিন্তু পরিবর্তন হয়নি, শুধুমাত্র সেন্টেন্সের বলার ধরনটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি অ্যাক্টিভ এবং প্যাসিভ করার যে নিয়মগুলো আছে, আমি এখন আস্তে আস্তে তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তো অবশ্যই আশা করছি তোমাদের সেই সম্পর্কে ধারণা অবশ্যই অলরেডি হয়ে গেছে। সেন্টেন্স সাধারণত অর্থ অনুসারে 5 ভাগে ভাগ করা হয়। সেই 5টা ভাগের মধ্যে 1 নম্বরটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত শুরু হয় সাবজেক্ট দ্বারা এবং শেষ হয় ফুল স্টপ দিয়ে। তাহলে অবশ্যই চিনতে সুবিধা হয় যে কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো, এখানে লিখছি তাহলে আমরা আগে বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং শেষে ফুল স্টপ থাকে। তাহলে সেন্টেন্স চিনতে অবশ্যই সুবিধা হবে, এবং সাবজেক্ট হিসেবে বসতে পারে যে কোনো নাউন, যে কোনো প্রোনাউন, যে কোনো জিনিস কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো যাই হোক, এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো অ্যাসার্টিভ সেন্টেন্সের। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ যখন করতে যাব তখন দেখতে হবে যে ওইখানে সেন্টেন্সের ভিতরে কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা জানি অক্সিলারি ভার্ব কতগুলো ভাগে বিভক্ত আছে। যেমন প্রাইমারি হিসেবে আমরা যদি ধরি তাহলে ডু ডাজ ডিড হতে পারে, টু বি ভার্ব যদি ধরি তাহলে অ্যামিজার ওয়াজার, যদি টু হ্যাভ ভার্ব ধরি তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, এবং এর সাথে মডেল আছে যেমন ক্যান কুড শ্যাল, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। এখন অক্সিলারি ভার্ব থাকলে সেগুলোকে সরাসরি আমরা প্যাসিভ ভয়েস করার সময় ব্যবহার করতে পারবো। আর সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি, দেখি এখানে আসলে আমরা বুঝতে পারলাম কিনা বিষয়টা। তো প্রথমে একটা সেন্টেন্সকে যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে সেই সেন্টেন্সের মূল গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই 3টা জিনিসের সমন্বয়ে কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়, তাই তো? অ্যাসার্টিভ সেন্টেন্স এই 3টা জিনিসের সমন্বয়ে গঠিত, একটা সাবজেক্ট, একটা ভার্ব এবং একটা অবজেক্ট থাকবে। তো সেই অবজেক্টটা চেনার 2টা পদ্ধতি আছে। একটা হলো ভার্ব চিনতে হবে, যদি ভার্ব আমরা চিনতে পারি তাহলে অবজেক্ট অবশ্যই পেয়ে যাবো। যদি তাও না পারি তাহলে প্রশ্ন করতে হবে ভার্বকে। ভার্বকে যদি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে প্রশ্ন যদি করি, তাহলে যে উত্তরটা আসবে সেটা হলো অবজেক্ট। যেমন আমি যদি বাংলায় বলি যে আমি ফুটবল খেলি, তাহলে যদি ভার্বকে প্রশ্ন করি যে আমি কি খেলি, তখন কি উত্তরটা আসবে? আমি ফুটবল খেলি। তাহলে এই ফুটবলটাই হলো এখানে অবজেক্ট। এভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই কিন্তু অবজেক্ট খুঁজে পাবো ভার্বের পরে যার অবস্থান। তো এখন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট
এরকম একটা সেন্টেন্স দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখানে তার আগে কিছু প্যাসিভ করার জন্য যে অক্সিলারি ভার্বের যে ব্যবহারটা হয় এখানে কিছু লিখছি। দেখো এখানে যদি একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা হলো এরকম, প্রথমে লিখতে হবে অবজেক্ট, তারপরে অক্সিলারি প্লাস বি 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 প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এটা হচ্ছে মূল গঠন। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব তাহলে এই গঠনটাকে অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কিন্তু সম্ভব না। তাহলে প্রথমে কি আসছে? অবজেক্ট আসছে। অবজেক্টের পরে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। সেই অক্সিলারি যদি দেওয়া থাকে তাহলে সেটা বসাতে হবে, যদি না দেওয়া থাকে তাহলে আমাদের টেন্স দেখে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অ্যামিজা, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে ওয়াজ আর ব্যবহার করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে কি বি 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 এই তিনটা জিনিস দেওয়া আছে। এখন সাধারণত বি বসে হলো মডাল অক্সিলারি যদি থাকে তাহলে তারপরে সাধারণত বি বসা দিতে হবে। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে তার সাথে বিন বসাতে হবে, এবং যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বিং বসাতে হবে। এই তিনটা জিনিস মনে রাখতে হবে। এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি সবসময় প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। তারপরে বাই এবং সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্টের অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যেমন আই এর অবজেক্ট হলো মি, শি এর অবজেক্ট হার, এবং হি এর অবজেক্ট হিম, দে এর অবজেক্ট দেম, উই এর অবজেক্ট আস। এগুলো মনে রাখতে হবে। তো এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। যদি প্রথম এক্সাম্পলটা আমি লিখি তাহলে আমি ওইখানে স্ট্রাকচার অনুযায়ী লিখবো, ওই অনুযায়ী তিনটা এক্সাম্পল দিয়ে তিনটা স্ট্রাকচারটা বুঝাই দিব। প্রথম এক্সাম্পল হলো উই শুড টেক বাথ। এখন এটা একটা সেন্টেন্স এবং এটা অবশ্যই একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি প্রথমে সাবজেক্ট আছে, পরবর্তীতে ভার্ব আছে এবং লাস্টে অবজেক্ট আছে, এবং শেষে সবার শেষে কি আছে? ফুল স্টপ আছে। তো এটা অবশ্যই কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতেছি। তাহলে এখন আমাদের গঠন কি বলছে? গঠন বলছে যে প্রথমে কি বসতে হবে? অবজেক্ট। আর অবজেক্টের অবস্থান সাধারণত ভার্বের পরেই থাকে। তাহলে যেহেতু শুধু একটা মাত্র শব্দ আছে সেই বাত, এই বাতটা কিন্তু এখানে অবজেক্ট। তাহলে অবজেক্ট হিসেবে আমরা বাতকে যদি এখানে ইউজ করি তাহলে চলে আসলো বাত। এখন আমাদের খেয়াল করতে হবে এই সেন্টেন্সটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নাই। তাহলে অবশ্যই আমরা খেয়াল করতে পারছি শুড একটা অক্সিলারি ভার্ব এবং এটা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে মডাল যা হোক আর যাই হোক আমাদের সেই ভার্বটাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তাহলে শুড আমরা সরাসরি এখানে নিয়ে আসতে পারি। আনার পরে এখন দেখতে হবে, আরেকটা অ্যানালাইজ করতে হবে যে এটা টু বি, টু হ্যাভ নাকি মডাল। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, এবং মডাল অক্সিলারি ভার্বের পরে কি বসে? এই যে এখানে লিখে দেওয়া আছে, এখানে বি বসাতে হবে। তাহলে শুডের পরে অবভিয়াসলি কি বসবে? এখানে একটা বি বসাতে হবে। বি বসানোর পরে এখন বিন আর বিং তো আমাদের প্রয়োজন নয়, তাই না? আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা নেওয়া হয়ে গেছে। এখন কি বসাবো? ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমাদের মূল ভার্ব কি আছে? মূল ভার্ব আছে টেক। তো টেকের পাস্ট পার্টিসিপল কিন্তু আমরা সবাই জানি। দিস ইজ ভেরি সিম্পল অ্যান্ড দিস ইজ টেকেন। ইউ হ্যাভ টু ইউজ হিয়ার টেকেন অ্যান্ড দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপল অফ টেক। এবার কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট বসালাম, এই সরি বি বসালাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসানো হয়ে গেছে। এখন কি বসাবো? বাই বসাবো। তাহলে বাই বসানোর পরে এই যে এখানে একটা বাই বসাই দিলাম। বাইয়ের পরে কি বসাতে হবে? সাবজেক্ট যেটা আছে তার অবজেক্ট। তাহলে অবশ্যই আমরা জানি ওয়ে এর অবজেক্ট হলো আস, সেই আসটাকে আমরা এখানে বসাই দিলাম। এই হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস একটা হলো। এখন আমি দ্বিতীয় এক্সাম্পলে চলে যাব। দ্বিতীয় এক্সাম্পল যদি দিই, এখানে দেখা যাচ্ছে যে শি হ্যাজ ডান এ গুড জব। এটা একটা সেন্টেন্স এবং অবশ্যই বুঝতে পারছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট এবং লাস্টে কি আছে? ফুল স্টপ আছে। দিস ইজ অবভিয়াসলি an assertive sentence. So you have to use, at first you have to use object. And what is the position of the object? We can see done. Done is the main verb in this sentence, and obviously a good job is an object. So you have to use it at first of the sentence. So a good job is the object of this sentence. And অবশ্যই অবজেক্টের পরে কি বসাতে হবে? ওখানে লেখা আছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব কি এখানে আছে কি না নাই? অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস
সাবজেক্টের পরে হ্যাজ আছে, তাহলে হ্যাজটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। তাহলে অবশ্যই আমরা দেখব এখানে হ্যাভ আর হ্যাজ দুইটা জিনিস আছে, দুইটা জিনিস কিন্তু সবসময় বসে না, একটার পরিবর্তে আর একটা বসতে পারে। তো দেখতে হবে যে অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার হবে, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। আর যদি অবজেক্ট প্লুরাল হয় তাহলে হ্যাভ বসাতে হবে, এটা হচ্ছে বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এই গুড জবের সাথে অবশ্যই হ্যাজ বসাতে হবে। তো হ্যাজ বসালাম, এবং এখন খেয়াল করতে হবে হ্যাজ বসানোর পরে হ্যাজের সাথে কোনটা যায়। আমরা জানি কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড যদি থাকে অক্সিলারি ভার্ব হিসেবে তাহলে অবশ্যই বিন বসাতে হবে। সেই বিনটাকে আমরা এখন এখানে ব্যবহার করতে পারি, রাইট? ওকে, এবার বিন বসানোর পরে এবার কি বসাতে হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। গঠন কিন্তু একটাই আমাদের, আমরা শুধু একটা গঠন দিয়ে কিন্তু সমস্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে জব হ্যাজ বিন, এখন ভার্ব হচ্ছে ডান, ডান কিন্তু নিজেই পাস্ট পার্টিসিপল, সো এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তাহলে সরাসরি এখানে ডান আমরা বসাই দিলাম। ডান বসানোর পরে কি করতে হবে? অবশ্যই দেখতে পাচ্ছি গঠনে কি আছে? বাই আছে, সেই বাই এখানে আমরা বসাবো। বাই বসানোর পরে কি বসাতে হবে? সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কি আছে দেখতে হবে, সাবজেক্ট হচ্ছে শুরুটা, মানে প্রথমে যেটা আছে ওটা অবশ্যই সাবজেক্ট, এবং শি এর অবজেক্ট হলো হার। আমরা যদি শি এর অবজেক্ট মনে রাখতে না পারি তাহলে একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা হলো মেয়েরা সাধারণত গলায় নেকলেস বা হার পরতে পছন্দ করে, যেহেতু মেয়েরা হচ্ছে শি, সেই কারণে আমরা কিন্তু এটা মনে রাখতে পারি মেয়েদের সাথে হারটা কিন্তু যায়। দ্যাটস ওয়াই আমরা সরাসরি এখানে কি বসাতে পারি? হার বসিয়ে দিতে পারি। হয়ে গেল আমাদের দ্বিতীয় নাম্বার এক্সাম্পলের সলিউশন। প্যাসিভ ভয়েস কিন্তু শেষ। এবার আমি নতুন এক্সাম্পলে দেবো, তার আগে বোর্ডটা একটু এবার আমরা 3 নম্বর এক্সাম্পলে লক্ষ্য করব। এখানে 3 নম্বর এক্সাম্পলে যদি যাই তাহলে আমরা সেম স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাসার্টিভের প্যাসিভ ভয়েস করতে সক্ষম হব। তো আমি এক্সাম্পল লিখছি, এখানে যদি লিখি সীমা ইজ ড্রয়িং and Shima is drawing an extraordinary picture. এখন আমার প্রথম রিকোয়ারমেন্টস বা প্রয়োজন, আমার প্রথম প্রয়োজন হচ্ছে অবজেক্ট। অবজেক্টের অবস্থান আমি বারবার বলেছি যে ভার্বের পরে, তাহলে আমাদের মূল ভার্বটা এখানে বুঝতে হবে। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্বের পরে আইএনজি যে ভার্বটা সেটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের পরে যে অংশটা থাকে সেটা হলো অবজেক্ট। তো এই অবজেক্টটা অবশ্যই যতগুলো শব্দই থাক না কেন সেগুলো কিন্তু আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে কি অ্যান এক্সট্রাঅর্ডিনারি পিকচার, এর মাঝখানে কিন্তু কোনো অ্যাডভার্বও নাই, কোনো প্রিপোজিশন নাই, সো এটা যা আছে সবগুলোই কিন্তু এখানে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। এটা যদি বাংলা করি সীমা একটি অসাধারণ ছবি আঁকছে, এখন যদি প্রশ্ন করি ভার্বকে যে কি আঁকছে তাহলে কি বলবে? একটি অসাধারণ ছবি। তাহলে একটি অসাধারণ ছবি কিন্তু পুরোটাই কিন্তু একটা অবজেক্ট। তাহলে পুরোটাই আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে লিখছি অ্যান্ড অ্যান এক্সট্রাঅর্ডিনারি পিকচার আমি লিখলাম, এবং এটা অবশ্যই সিঙ্গুলার। সিঙ্গুলার অবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব কিন্তু বসাতে বলা হয়েছে। তাহলে ইজ কিন্তু সিঙ্গুলার, তাহলে ইজ এর উইদাউট এনি সেন্স ইউ হ্যাভ টু ইউজ ইজ অ্যাজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব, অ্যান্ড with this word you have to use being, because I have already told you about this. Because if ing is used with any kinds of verb, then you have to use being with just after the auxiliary verb. So is হচ্ছে এখানে auxiliary verb এবং এখানে being তোমাকে ব্যবহার করতেই হবে, আদারওয়াইজ তোমার প্যাসিভ ভয়েসটা কিন্তু হবে না। তাহলে being ব্যবহার করার পরে আমাদের পরবর্তী স্টেটমেন্ট কি আসছে এখানে? ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলটা হচ্ছে মূল ভার্ব হচ্ছে ড্র, আইএনজি এখানে কিন্তু ভার্বের কোনো অংশ না, তাহলে মেইন ভার্বটা হচ্ছে ড্র। তাহলে ড্র এর পাস্ট পার্টিসিপল কিন্তু আমরা জানি সেটা হচ্ছে ড্রন, DRAWN, এটা হচ্ছে ভার্বের ড্র এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন। এবার ড্রন দেওয়ার পরে কি করতে হবে? আমাদের বাই বসাতে হবে। সেই বাইটা কিন্তু এখানে দেওয়া আছে গঠনে। বাই দেওয়ার পরে সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম সেটা বসাতে হবে। আমরা অলরেডি শিখে গেছি যে আই থাকলে মি বসে, উই হলে আস হয়, দে হলে দে হয়, কিন্তু এটা বলা হয়নি যে নাম থাকলে কি হবে, তাই না? যেহেতু নাম without any change you have to use the name directly, so এখানে সীমাই ব্যবহার করতে হবে। সীমার কোনো ওরকম কোনো অবজেক্টিভ ফর্ম নাই, তো সীমার অবজেক্টিভ ফর্ম সীমাই হয়। তাহলে হয়ে গেল আমাদের এই স্ট্রাকচারের এক্সাম্পল, এবং এটা অ্যানালাইসিস করবো তোমরা অবশ্যই নিজে নিজে এবং এক্সারসাইজ করতে হবে। এবার আমি চলে যাবো, যদি কখনো অক্সিলারি ভার্বের
অবস্থান যদি সেন্টেন্সের মধ্যে না থাকে তখন কী করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে যতটুকু আলোচনা হলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে, যেহেতু এই করোনাকালীন সময় আমাদের স্কুল প্রতিষ্ঠান খোলা সম্ভব নয়, সেই কারণে এগুলো আমাদের অনলাইনে ক্লাসগুলো হচ্ছে তোমরা অবশ্যই ফলো করবে এবং এখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আশা করি ফল পাবে এবং পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।